হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কালকে রাতের বৃষ্টিতে পুরো কলকাতা ভেসে গেছে। চারিদিকে শুধু জলে জল। আমার বাড়ির কথা তো তোমরা আগেই জানো, আর নাই বললাম। তো বলে রাখি, যারা যারা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আগ্রহী সবার কাছে চলে যাবে, চিন্তা করতে হবে না। শুধু আমার কাজ তো হয়ে গেছে, সব করা রয়েছে। শুধু যে কোরিয়ার বয় সে আসলেই তোমাদের কাছে 2-3 দিনের মধ্যে সব চলে যাবে। তবে কবে তার হাতে তুলে দিতে পারবো এইটা আমি তোমাদের অগ্রিম বলতে পারছি না। তবে যদি আজকে রাতে বৃষ্টি না হয়, তাহলে ধরে রাখো কাল বা পরশু সব ডিসপ্যাচ করে দেবো। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ভয়ের ঘটনা। আমরা শুনতে পারবো, এতে আশা নিয়ে আজকে ঘটনাটা শুনবো। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা কালকে ঘটনায় পুরীর ঘটনাটা যে বলেছিলাম, যে ওয়াশরুমে বালতি না থাকলে তোমরা বুঝে নেবে যে এই হোটেলে হয়তো এই কাণ্ড ঘটে গেছে। যারা শুনুনি তারা একবার শুনে নিও। আর যারা যারা শুনেছো খুব ডিপলি, তারা সঠিক উত্তর দিয়েছো। ভাড়া ছিল 1 নাইট, মানে একদিনের 3,800। যারা যারা বলেছো তাদের জন্য হাততালি। তো চলো এবার আমি ঘটনায় ফিরি। আজকেও কিন্তু আমাদের প্রশ্ন রাখবো, খুব মনোযোগ সহকারে শুনবে। আর আমি চাইবো 4 থেকে 5 জন না, প্রত্যেককেই ভালোভাবে শোনো আর উত্তরটা দিতে পারো প্রশ্নের। আচ্ছা চলো। একজন আয়া মাসির আজকে তার নিজের হসপিটালে থাকা সময়, তার জীবনের কিছু সত্য অভিজ্ঞতা আজকে আমরা শুনবো। আমাদের যে আয়া মাসি, ওনার নাম হচ্ছে মীরা। মীরা আয়া মাসির আজকে আমরা ঘটনা শুনবো। উনি কলকাতার খুব নামি একটি হসপিটালে উনি দীর্ঘ 25 বছরের ওপর আয়ার কাজে নিযুক্ত ছিলেন। আমরা অনেকেই বলি না যে যারা হসপিটালে থাকেন, নার্স, আয়া, তারা কিন্তু অনেক কিছুই জানি। যে এই ভৌতিক ঘটনা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, যে হসপিটালে আবার ভূত থাকবে না, এটা কখনো হতে পারে? মানে আত্মা থাকবে না, আত্মা ছাওয়া দেখবে না, কোনো কিছু এটা ঘটতে পারে? কখনোই না। হসপিটাল যেরকম একটা খুব ভালো জায়গা, সেরকম দেখতে গেলে হসপিটাল একটা নরক। হসপিটাল হচ্ছে আত্মার আতুর ঘর। কেউ একজন কমেন্টে এই কথাটা বলেছিল, যে কথাটা সত্যি, খুব বাস্তবের সাথে রিলেট করে। আত্মার আতুর ঘর হচ্ছে হসপিটাল। আজকে সেরকমই একটা ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে তোমাদের কাছে বসেছি। যে আয়া মাসি ঘটনাটা বলেন, উনি থাকেন হচ্ছে আমাদের ব্যারাকপুরে, এইটুকুনি বললাম। উনি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেন, কারণ আমি অনেক যে ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, এই ভূত প্রেত, আত্মা, পেট চালান, জিন চালান। তো ওনার জীবনে হসপিটালে যখন উনি আয়ার কাজে নিযুক্ত ছিলেন, তখন ওনার সাথে কিন্তু একটা দুটো না, দিনের পর দিন, রাতের পর রাত ওনার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। সেই আয়ামাসির ঘটনা আজকে আমরা শুনতে চলেছি। আমাদেরকে জানান যে, দিদি ভাই, আমি আপনার কাছ দিয়ে মায়ের আশীর্বাদ নিতে চাই, প্রথম কথা উনি বলেন। তারপর সেই প্রসঙ্গ বাদ দিয়ে আমি এবার ঘটনায় ফিরছি। কিছু ব্যক্তিগত কারণে উনি মায়ের আশীর্বাদ নেবেন। তারপর উনি আমাকে বলেন যে আপনাকে আমি আমার কর্মজীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বলতে চাই। কটা ঘটনা আমার মনে আছে আমি তোমাকে গুনে গুনে বলতে পারবো না মা, কিন্তু আমি তোমাকে ঘটনা বলবো। আর এই ঘটনাগুলো একদম সত্য ঘটনা। এখন ওনার বয়স হচ্ছে 49 বছর। বলছে আমি 49 বছরে পা দিয়েছি। এতটা বয়স অতিক্রম করার পর আজকে মনে করলাম যে হসপিটালে যারা বলে কোনো কিছু থাকে না বা এগুলো সব মিথ্যে কথা, কিন্তু না, তারা হয়তো জেনে বুঝে বলে, নালে তারা সত্যি অজ্ঞাত, তাদের কোনো জ্ঞানই নেই। বলছেন আমি খুব ভালো করে মনে আছে, একটা লং টাইম, 25টা বছর কম না, আমি ওখানে আয়া ছিলাম। আমি বিশেষ করে যে বাচ্চাদের শিশু ডিপার্টমেন্ট আছে, সেখানে আমি বিশেষ করে কর্মরত ছিলাম। আমার জীবনে রাতের বেলা বিশেষ করে আমার ডিউটি পড়তো নাইট ডিউটি। বিশেষ করে বেশিরভাগই আমার নাইট ডিউটি চলতো।
দিন ডিউটি সবাই করতে চাইতো, কিন্তু রাতের বেলা হসপিটালে জেগে থেকে ডিউটি করতে কেউই চাইতো না। হসপিটালে যদি কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নাই হয়, কোনো রকম ভূত প্রেত বা কোনো ছাওয়া দেখার ভয় কিছু যদি না হয়, অনায়াসে দিনের থেকেও রাতে কিন্তু কাজ করলে অনেক সুবিধে। আয়া মাসির কথা মতো বলেন, রাতে রাতে কাজ করলে শান্তি করে কিন্তু ঘুমানো যায়। দিনের বেলা তুমি ঘুমাতে পারবে না, যতই তোমার চোখ লাগুক। হ্যাঁ, একটা সিটে বসে হয়তো সব পেশেন্টের কোনো একটা কোণে রুমে তুমি ঝিমুনি দিতে পারবে, মানে ঝিমাতে পারবে, হাত পা ছেড়ে তুমি শুতে পারবে না, সেটা রাতে পারবে। কিন্তু এসব জানার সত্ত্বেও রাতের বেলা কিন্তু কেউই হসপিটালে ডিউটি দিতে চাইতো না। তো আমার জীবনে যেহেতু রাতের বেলায় ডিউটি থাকতো, আমার জীবনে কটা ঘটনা। একদিন আমি হসপিটালে বসে আছি, রাত অনুমানিক রাত আনুমানিক তখন 3টে হবে, মধ্যরাত। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনলাম। মাঝে মাঝে পেশেন্ট যারা থাকতো, পেশেন্ট লেডি পেশেন্ট, তাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে কোনো না কোনো কারণ নিয়ে বেশিরভাগ দেখতাম ঝামেলা লাগতো। এই বাথরুমে যাওয়া নিয়ে, নয় জুতো রাখা নিয়ে, নয় মেঝে ভেজানো নিয়ে, নয় খাবার নিয়ে দাবার নিয়ে চিৎকার চেঁচামেচি মহিলাদের মধ্যে বেশিরভাগ দেখতাম, যেটা পুরুষ মানুষের ক্ষেত্রে হতো না। হঠাৎ রাত 3টের দিকে খুব দেখছি যে মহিলা ওয়ার্ড রয়েছে, সেখান থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে। ছুটে গেলাম, গিয়ে দেখলাম দুজন মহিলা প্রায় মানে মারপিট করবে, দুজন দুজনের গায়ে হাত দিয়ে দেবে। আমি গিয়েই তখন বললাম, এই এখানে কি হচ্ছে? এটা হসপিটাল না বাজার? এখানে মারপিট করছো, কি হচ্ছে? তখন দুজনের দোষারোপ আমাকে বলতে লাগলো যে দেখেন না, ও আমার জুতো পরে ওয়াশরুমে চলে গেছে, মানে বাথরুমে গেছে, কেন আমার জুতোটা ভিজিয়ে এসছে। মানে এরকম হয়তো অনেক সময় কি হয়, রাতের বেলা সবাইকে একদম ওষুধগুলো দেওয়া হয়, একদম রাতে ওষুধ দেওয়ার পর যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের লাইটটা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বেড থাকতে অনেকে বেডে উঠতে গিয়ে হয়তো পায়ে লেগে জুতো বেডের নিচে দিয়ে আরেকজনের বেডের কাছে চলে গেল। আবার অনেকে কি হয়, ওই হাঁটতে হাঁটতে যাচ্ছে, হয়তো ঘুম চোখে উঠে বাথরুমে গেছিল, হয়তো ও জুতোর মতো লাথি মারলো, কোন জুতো কত নাম্বার বেডে চলে গেল। এটা হয়। তো সেরকমই অন্ধকারে পাশাপাশি থাকা একজন মহিলা একজনের জুতো পরে চলে গেছে, এই নিয়ে তাদের মতো রাতে লেগেছে অশান্তি। তা আমি না দুজনকে ধমক দিলাম, দুজনেরই কমপ্লেন শুনলাম, শুনে দুজনকে চুপচাপ করিয়ে আমি নেমে আসছি। আমার একটা ছোট্ট রুম ছিল, কেবিন টাইপের, আমি ওখানে বিশ্রাম করতাম। শুধু আমি না, ওখানে অনেকেই নার্স আয়া থাকতো। আমি আসছি, আমি এসে বসলাম। ওই সময় আমি ছিলাম সবচেয়ে অভিজ্ঞ আর একটু বয়স্ক, আমি আয়া মাসি। সবাই আমাকে আয়া মাসি বলি, কেউ মীরা দিদি ভাই, মীরা আন্টি কেউ বলতো না, সবাই ওই মানে আয়া মাসি নামটা আমার ছিল। এখনো আমাকে আয়া মাসি বলে অনেকেই ডাকে। তো আমাকে বলেন যে আমি যখন ওখান থেকে নেমে আসছি, আমি 3তলা থেকে যখন 4তলায়, চারতলা থেকে যখন 3তলায় আমি আসি, সিঁড়ি দিয়ে আমি নামছি। আমি রাতের বেলা লিফটে উঠতাম না, একটু লিফটে উঠতে আমি ভয় পেতাম। ভূত পেতেন না, ভয় বলতে অনেক সময় অনেকের মুখে শুনেছি লিফট ওই রাতের বেলা আটকে যায়। যদি আটকে যায়, ওই সময় আমি চিৎকার চেঁচামেচি করে তো কাউকে পাবো না, সবাই যে যার মতো রাতের বেলা বিশ্রাম করে। সকাল পর্যন্ত আমাকে আটকে থাকতে হবে, আমি শ্বাসরোধ হয়ে মারা যাব। তার জন্য আমি হেঁটে হেঁটে নামছি। যখন আমি হেঁটে হেঁটে নামছি, আমি দেখছি একজন উঠছে, শরীরে ব্যান্ডেজ করা, তার হাতে, তার মাথায়, তার গলার এখানটা ব্যান্ডেজ করা, সে উঠছে, আমি নামছি। তখন আমি তাকে বললাম, এত রাতে কোথায় যাচ্ছ, কোন ওয়ার্ডে, কোন বেডে আছো? সে কোনো উত্তর দিল না, আমার দিকে সে তাকালোও না। তার মাথাটা পুরো এরকম যেন সিঁড়ির দিকেই সে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন চোখ ফিরালে সে পড়ে যাবে। আমি তাকে ডিস্টার্ব করলাম না,
আমি আমার মতো নাবছি, সে আমার পাশ দিয়ে আস্তে আস্তে উঠে গেল। আমি দাঁড়িয়ে ভাবলাম, আচ্ছা আমি তো বেডে দেখলাম সবাই শুয়ে রয়েছে, তাহলে এ কোন বেডে রয়েছে, বেড নাম্বার কত? তাকে জিজ্ঞেস করার জন্য আমি সিঁড়ির উপর দিকে তাকালাম, দেখলাম সে আর নেই। আমি আস্তে আস্তে উঠে আসলাম খুব তাড়াতাড়ি, দেখলাম না সে নেই। আমি ভাবলাম, চারতলায় সে এত তাড়াতাড়ি উঠে গেল। যাকে, আমি আর সেই দিকে কোনো সাত পাঁচ না মনে ভেবে আমি এসে 3 তলায় আমার যে ছোট্ট কেবিন রুম আছে, আমি ওখানে গিয়ে বিশ্রাম করছি। তো আর একটা ছোট্ট সিস্টার, বেশি দিন হয়নি সিস্টারে, তো সেই সিস্টার আমাকে বলল যে, মাসি কোথায় গেছিলে, আয়া মাসি তুমি এত রাতের বেলা? আমি বললাম, কিছুক্ষণ আগে 4 তলায় তো ঝামেলা হচ্ছিল। আরে বলিস না, এরা সারা দিন শুধু ঝামেলাই করতে থাকে। ঝামেলা হচ্ছিল, ঝামেলা মিটিয়ে আসলাম। কারণ ওই দুজনের জন্য আরো পেশেন্ট যারা রয়েছে ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তারাও জেগে যাবে। তো তখন আমাকে সেই ছোট্ট যে নার্সটা ছিল, ও অনেক ছোট, অনেকই ছোট একটা মেয়ে, ওই 18-19 বছরের, তখন ও আমাকে বলল, আচ্ছা আচ্ছা দিদি, না আমরা তো কোনো চিৎকার চেঁচামেচি শুনিনি। আমি বললাম, হ্যাঁ তোরা তো ঘুমাচ্ছিলিস, আমার তো বয়সটা হচ্ছে, রাতে সেরকম ঘুম হয় না, আর দীর্ঘদিন হসপিটালে রয়েছি, অনেক রকমই আওয়াজ শুনতে পারি, বুঝেছিস। এই কথা বলতে তখন ও আমাকে বলল যে, আয়া মাসি একটা কথা বলবো। আমি বললাম, বল। তখন প্রায় 3:45 হবে। তখন ও বলছে যে, আমার তো রাতের বেলা এরকম ডিউটি পড়ছে, আমি তো খুব অল্প দিন জয়েনিং করেছি, আমার না রাতের বেলা খুব ভয় লাগে। আচ্ছা তুমি আমাকে একটুখানি বলবে, সত্যি হসপিটালে কি এমনি কোনো ভয় আছে বলো তো? আমি তখন বললাম, কিরম ভয়ের কথা বলছিস সেটা আমাকে বল। তখন ও আমাকে বলল যে, হসপিটালে সবাই বলে না যে রাতের বেলা ভূত বেরোয়। তখন আমি হেসে বললাম, আরে ভূত দেখা তো সৌভাগ্য রে, যদি তোর কপালে থাকে তাহলে তুই নয় ভূত দেখবি, কি হয়েছে, সে ভূত তোকে কিছু করবে না, তুই যদি কিছু না করিস তাহলে ভূতও তোকে কিছু করবে না। তো এই কথা ওকে বলতে বলতে বাইরে আমাদের ছুরি কাঁচি যেখানে রাখা থাকে, একটা ল্যাব রয়েছে, একটা ল্যাব রয়েছে যেখানে ছুরি কাঁচি রাখা থাকে, ওখানে যেন মনে হলো প্লেটটা ছুরি কাঁচি সহকারে আমরা যেটুকুনি সবকিছু সেট গুছিয়ে রাখি, কখন আবার হট করে এমার্জেন্সি পড়ে যাবে, ডক্টর আসলে পারে তো ছুটোছুটি লেগে যায় আমাদের, আমরা আগে থেকে সবকিছু ক্লিন করে রেখে দিই। তো ওটা পড়ে যাওয়ার প্লেটটা শব্দ পেলাম, ছন ছন করে সব যেন পুড়ে ছিটিয়ে গেল। তো আমাকে ওই কম বয়সী যে মেয়েটা আমাকে বলল, ও আয়া মাসি, এখন ল্যাবে কে ঢুকেছে? আমি বললাম, চল তো দেখি। তো ও, আমি যখন ল্যাবে ঢুকি, ও আমাকে পেছনে ধরে রয়েছে কাঁধটা। আমি ল্যাবে যখন ঢুকলাম তখন দেখলাম ল্যাবের গেটটা খুলতে, না ভেতরে তো কেউ নেই, এমনি এমনি পড়ে গেছে। তা আমাকে তখন বলল যে, এমনি এমনি কি করে পড়লো, মানে ওর মনে অনেক প্রশ্ন, ওর মনে অনেক ভয়, যেটা আমি বুঝতে পারছি। তখন আমি বললাম, ও হয়তো কিছু ভাবে পড়েছে, হয়তো হবে কিছু, তুই ওগুলো তুলে রাখ। বলছে, না 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 না, আমি যাব না, আয়া মাসি তুমি আমার সাথে চলো, তাহলে আমি যাব, আমি একা যাব না। আমি তখন বললাম, আমি তোর সাথে যাব কি করে, আমি তোর সাথে যাব, তুই আমি এখানে দাঁড়াই, তুই যা, আমি তো তোকে পরীক্ষা করছি। ও কোনো মতে গেল না, তো গেল না। আমি গিয়ে তুললাম, তুলে যখন আমি ফিরে আসছি, তখন আমার পেছন দিক থেকে, ও তো গেটের সামনে দাঁড়িয়ে, ও তো আসেইনি, আমি গেছি, ও দাঁড়িয়ে আমাকে দেখছে, আর গেটটা খুলে দাঁড়িয়ে রয়েছে। আমি যখন প্লেটের মধ্যে ছুরি কাঁচি সিজার যা যা থাকে ওখানে সব আহ সেলাইয়ের জিনিস সবকিছু গুছিয়ে 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 একটা একটা করে যখন রেখে, প্লেটটা যেখানে ছিল রাখা, আমরাই তো রাখি জানি, ওখানে রেখে দিয়ে যখন আমি আসছি পেছন দিক দিয়ে, কিছু একটা হুট করে একটা হাওয়া, সাথে একটা কালো ছায়া মূর্তি পেছন দিয়ে সরে গেল। আমি যেটা লক্ষ্য করেছি, চুপচাপ থাকতে ও কিন্তু আমার দিকে তাকিয়েছিল। ও তখন আমাকে বলছে, আয়া মাসি তাড়াতাড়ি ল্যাব থেকে বেরো, তোমার পেছনে কালো একটা কি আছে, মানে অদ্ভুত ভাবে চিৎকার করলো। আমি ওকে বললাম, চুপ কর চুপ কর, নতুন এসছিস তো, ওর মতো আছে, চুপ কর। তখন ও তো সেই ভয়তে রীতিমতো হাঁপাচ্ছে, মানে
কি বলবো, মানে সে মেয়েটার চোখ মুখ দেখলে মানে ভয় লেগে যাবে যার যার কারণ। তো আমি তখন বললাম, কি হয়েছে, তুই ওরকম করছিস কেন? তখন ও বলল যে, আয়া মাসি, আমি তোমার পিছনে একটা কালো মতো লম্বা মতো ছায়া দেখেছি, আমার খুব ভয় লাগছে, আমি আর কাল থেকে কাজে আসবো না। আমি ওকে হেসে বললাম, পাগল মেয়ে, হসপিটালে রাতের বেলা ডিউটি করলে অনেক কিছু ছায়া, অনেক কিছু শব্দ, অনেক কিছু পাশ থেকে হেঁটে যাওয়ার আওয়াজ পাবি। এইসব কেউ ভয় পায় নাকি? ভয় পেলেই তো ভয়, ভয় পাচ্ছিস কেন? দেখ, তোকে আমাকে কিছু করেছে? ও ওখানে ছিল, পড়ে গেছে হয়তো, ও চলতে ফিরতে কোনো কারণে ওর হাওয়াতে পুড়েছে, আমি সেটা তুলে গুছিয়ে রেখে আসলাম। তারপর তো সেটা গেল। আর একদিনের ঘটনা বলি। আয়ামাসি বলছেন, একদিন দুপুরবেলা একটা বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, ওর জ্বর হয়। তা ওর এমনই জ্বর হয়, 3-4 দিনে জ্বর কমেনি। তো বাড়ির লোক হসপিটালে ভর্তি করে। জ্বর হয়েছে, আমি মেয়েটার সামনে বসে মেয়েটার সাথে গল্প করছি। তুই কোন ক্লাসে পড়িস, তোর বাবা কি কাজ করে, তোর মা কি রান্না ভালো করে, তুই কি রান্না খেতে ভালোবাসিস বল, তুই কোন রং ভালোবাসিস, এসব কথা বলছি। তো মেয়েটা দেখছি আমার দিকে তাকিয়ে রয়েছে, কোনো কথা বলছে না। ওর দুটো চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে। আমি মেয়েটাকে বললাম, কিরে, তোর কি কোনো ভিতরে কষ্ট হচ্ছে? আমি মেয়েটাকে বললাম, কিরে, তোর কি শরীরের ভিতর কোনো কষ্ট হচ্ছে? তোর চোখ দিয়ে এরকম জল বেরোচ্ছে কেন? মেয়েটা মাথা নেড়ে আমাকে বলল, না। পুরো হসপিটাল না, সেদিনকে দুপুরবেলা দেখছি পুরো সিট যেন ফাঁকা, শুধু ওই মেয়েটা একা ভর্তি, আর আমি ওর কাছে বসে রয়েছি, পুরো হসপিটাল ফাঁকা। যে বাচ্চাদের যে ওয়ার্ড, বাচ্চাদের সেরকম ভাবে পেশেন্ট না আসলে ওখানে বড়োদেরও অ্যাডমিট করা হয়। তো আমি একটা জিনিস অনুভব করছি, মনে হচ্ছে যেন কিছু অদৃশ্য, যেন মেয়েটার যে বেডে শোয়ানো আছে ওখানে কোনো অদৃশ্য হয়তো আগে থেকে না দাঁড়িয়ে রয়েছে এসে আমার খুব অদ্ভুতভাবে মানে শরীরের মধ্যে জানান দিচ্ছে, কিন্তু আমি না কিছু দেখতে পাচ্ছি না। বয়সটা তো বেলায় বেলায় কম হয়নি, বয়সটা অনেক, বুঝতে পারছি কিছু একটা আছে। মেয়েটা আমাকে শুধু একটাই কথা বলল যে, আয়া মাসি, ওরা না আমাকে নিতে এসেছে। আমি বললাম, কারা নিতে এসছে তোকে? কই, কেউ তো নেই, তোর বাড়ির লোক কেউ তো আসেনি, তোকে কে নিতে আসবে? তখন ও বলছে, আয়া মাসি, আমার না কানের সামনে কি যেন বলছে কেউ। আমি বললাম, কে কি বলছে? মেয়েটা কিন্তু খুব আস্তে আস্তে কথা বলছে, আমি কিন্তু কানটা নিয়ে গিয়ে ওর মুখের কাছে শুনছি, এতটাই ও আস্তে কথা বলছে। আমি তখন বললাম, কি মন্ত্র পড়ছে, কি বলছে বল? তখন মেয়েটা আমাকে বলছে, আয়া মাসি, ওরা না আমার কানের কাছে এসে বলছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমি বলছি, হ্যাট, এখানে কেউ নেই, তোকে কে এইসব কথা বলবে, আবোল তাবোল এসব তুই ভাবছিস? আমি কিন্তু তড়িঘড়ি করে সাথে সাথে যে নার্স ছিল, নার্সকে আমি খবর দিলাম যে বাড়ির লোককে, পেশেন্টকে এক্ষুনি, পেশেন্ট পার্টির মানে বাড়ির লোককে যারা আছে তাড়াতাড়ি ইমিডিয়েট আসতে বলো। মনে হচ্ছে যে এ থাকবে না, কারণ যা যা বলছে আমিও কিছু ফিল করতে পারছি। বাড়ির লোক আসতে আসতেই কিন্তু মেয়েটা এক্সপায়ার করে যায়, মারা যায়। মানে অদ্ভুতভাবে একটা ফিল করলাম জিনিস, যে মেয়েটা মারা গেছে আমি তখনও বুঝতে পারিনি, ডক্টর না ক্লিয়ার করলে তো বুঝতে পারবো না। তবুও যেহেতু উনি কর্মরত, বুঝতে পারি যে মেয়েটি আর নেই। চোখটা বন্ধ হয়ে গেল চিরতরে, চোখ দিয়ে জল বেরোনোটাও বন্ধ হয়ে গেল। খুব অদ্ভুতভাবে একটা শরীরের মধ্যে শিহরণ দিল, যেন মনে হলো যে মেয়েটার আত্মা কেউ নিয়ে চলে গেল। বাড়ির লোক আসলো, কান্নায় ভেঙে পড়লো। একে একে বাড়িতে লোক, মানে একে একে বাড়ির লোক আসতে থাকলো। যাই হোক, এরকম একটা কেস হয়। তারপর একটা বয়স্ক কাকু এসেছিল, তার কথা আমি বলি। সে বয়স্ক কাকু প্রায় 56-57 বছর বয়স। উনি উন্মাদ পাগলের মতো করে ওনাকে বাড়ির লোক ধরে নিয়ে আসছে। রাত তখন 11টা বাজে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন আমি বললাম, আরো অনেকেই ছিল, আমি তখন যেহেতু উনি হেড, আমি তখন বললাম যে, কি হয়েছে ওনার?
কি হয়েছে, ওনাকে এখানে না নিয়ে এসে ওনাকে তো পাগলা গারদে রাখা দরকার, উনি তো মেন্টালি পেশেন্ট। সেই উন্মাদের মতো চিৎকার চেঁচামেচি করছে, বাড়ির লোককেই সে হাত ছুঁড়ে ছুঁড়ে মারছে। পেশেন্ট পার্টি মানে লোকটাকে রীতিমতো, অত বয়স্ক লোককে টানা হেঁচড়া করে কোনো রকমে বেডের মধ্যে শোয়ায়। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওনার অ্যাকচুয়ালি রোগটা কি, হসপিটালে রাখার একটা কোনো রিজন তো থাকবে, একটা মানুষের রোগটা কি সেটা তো বলতে হবে। তখন বাড়ির লোকজন বলছে যে না, উনি বাড়িতে সবাইকে মারধর করছে, থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, কি সব আজে বাজে কথা বলছে, ওনার শরীর ভালো নেই, উনি বমি করছেন, ওনার গায়ে খুব জ্বর, আমরা ভর্তি করে দিয়ে গেলাম। তো যেখানে মানে জেন্টস থাকবে সেখানে তো লেডিস থাকবে না। তো তখন আমি বললাম বাবা কি হয়েছে তোমার, তুমি এরম করছো কেন? আমাকে বলছে কাছে আয়, আমার কাছে আয়, একটা কথা বলবো। আমি বললাম কি হয়েছে? বাড়ির লোক সব দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি তোমার বাড়ির লোককে বলবে বাবা, কি হয়েছে বলো। বাড়ির লোককে ডাকবো? কাকে ডাকবো বলো? কে কে এরা, তোমার কে হয়? ছেলে বউ আছে? কে এটা ছেলের বউ? ছেলে কোথায়? আমি বলছি আমাকে মানে সে রীতিমতো না চোখটা গোল গোল করে ঘোরাচ্ছে, আর মানে মনে হচ্ছে যেন একটা কিছু ভয়ের মধ্যে আছে। আমাকে বলছে হ্যাঁ আমি বলবো, গায় না, আমি একটা কথা বলবো। আমি তখন সামনেকে বললাম কি হয়েছে বাবা বলো, কি হয়েছে? ওরা না আমাকে বলেছে 1 মাস পর নিয়ে চলে যাবে, এরা সবাই আমাকে প্ল্যান করে এখানে রেখে যাচ্ছে, ওরা জানে আমাকে 1 মাস পর নিয়ে যাবে। হ্যাঁ আমি যাব না বলেই সেই মানে উন্মাদ পাগলের মতো করছে, চিৎকার চেঁচামেচি, খাটের মধ্যে দাপড়াচ্ছে, আমার হাতটা ধরে চেপে রেখে দিয়েছে। আমি যাব না, আমি যাব না, কিন্তু হ্যাঁ মেয়ে তুই আমাকে বাঁচাবি, আমি কিন্তু যাব না। আমি বলছি বাবা কে নিয়ে যাবে, তুমি বলো তোমাকে কে নিয়ে যাবে, এখানে তো আমরা আছি সবাই, দেখো তোমার বাড়ির আত্মীয় পরিজন সবাই রয়েছে, কে নিয়ে যাবে, তুমি ভয় পাচ্ছ কেন? না ওরা না আমাকে নিয়ে যাবে বলেছে, 1 মাস পরেই নিয়ে যাবে। আর এরকম করছে দেখে মানে আরো যারা ওখানে রুগীরা ভর্তি আছে সবাই মানে বিচলিত হচ্ছে, সবার মধ্যে একটা না মানে অন্যরকম ব্যাপার, সবাই বলছে কি হয়েছে, একে মনে হয় ভূতে ভূতে ধরেছে, মানে দেখে ওরকমই মনে হচ্ছে যেন ভূতে ধরেছে। লাস্টে ডক্টর আসলেন, একটা ইঞ্জেকশন দিলেন, উনি এত নিশ্চিন্তে মানে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বেহুশ করে দিল, মানে ঘুমে চলে গেল। বাড়ির লোকের সাথে ডক্টর কথা বললেন, বাড়ির লোককে ডক্টর বললেন যে কি হয়েছে। ছেলে ছিল ওনার, ছেলে বলল বুঝতে পারছি না, আমার বাবা ভালোই ছিল, প্রত্যেকদিন সকালবেলা উনি মর্নিং ওয়াক করতেন, বাজার করে নিয়ে আসতেন, ভালো ভালো খাবার খেতে চাইতেন, হ্যাঁ সব কিছুই ঠিক ছিল, হঠাৎ করে জানি না একদিন বিকেলবেলা বাবা হেঁটে বাড়ি আসলেন, আসার পরে বাবার গায়ে খুব জ্বর। এবার জ্বর আসাতে বাবা রাতের বেলা মধ্যরাতে রাতে রুটিও খায়, দুটো রুটি, সবজি, মিষ্টি, ডিম সেদ্ধ সবকিছু খায়, ওনার খাওয়া দাওয়ার খুব ভালো একটা মানে বলে না ওনার পেট আছে, ভালো খেতে পারে, বয়স হয়েছে মানে 65-67 বছর বয়স, খাওয়া দাওয়া খুব ভালো, তো শরীরও বেশ টাইট ওনার। তো যাই হোক, বলছে বাবা রাতের বেলা 12টার পর হঠাৎ চিৎকার করে করে বলছে আমাকে ওরা নিয়ে যাবে, নিয়ে যাবে, আমাকে ওরা নিয়ে যাবে, বাছা বাছা। তখন আমরা ছুটে গিয়ে বললাম কে নিয়ে যাবে, কার কথা বলছো? ওই যে বাবা শুরু হলো 3 দিন ধরে লাগাতার, মানে রাত হলেই বাবা চিৎকার করে, বাড়িতে কাউকে ঘুমাতে দেয় না, আমাদের 3 তলা বাড়ি কলকাতার ওপরে, বাড়িতে ভাড়াও থাকে। এবার সবাই বলছে যে দাদা যদি আপনার বাবা রাতের বেলা এরকম উন্মাদের মতো চিৎকার চেঁচামেচি করে আপনারা কেন হসপিটালে ভর্তি করছেন না, আপনারা ডাক্তার দেখান, আমরা ওঝা তান্ত্রিকও করেছি কোনো কিছু হয়নি, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব করে লাস্টে ডাক্তার বলে হসপিটালে অ্যাডমিট করেন, তাই জন্য আমরা এখানে নিয়ে এসেছি। বললাম ঠিক আছে, আমরাও শুনলাম। ডক্টর বলল ঠিক আছে ওনার চিকিৎসা হবে, আপনারা কিন্তু একজন বাড়ির কেউ পুরুষ মানুষ আপনারা থাকবেন, কারণ এখানে তো মহিলা থাকতে দেওয়া যাবে না, পুরুষকেই থাকতে হবে, পুরুষ ওয়ার্ডে। ভালো কথা, উনি থাকলেন 5 দিন, 5 দিনই ওরকম করতেন, 5 দিনই এই আসছে আসছে, এই এলো এলো, আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে, এই এই মানে এরকম করে রাতের বেলা হসপিটালে
চিৎকার করতো। তাই জন্য ডক্টর প্রথম যখন 3 দিন ওরকম উনি করেন, ওনাকে রাতের বেলা ঘুমের ওষুধ দেওয়া হতো, যাতে ওনার জন্য আরো যারা অসুস্থ রুগী ভর্তি আছে তাদের যেন কোনো সমস্যা না হয়। বলছে 5 দিনের রাতে ওনাকে 5 দিনের রাতে কোনো রকম ইনজেকশন কিচ্ছু দেওয়া হয়নি, কোনো ঘুমের ওষুধ ডাক্তার দেয়নি, কারণ উনি 4র্থ দিন থেকেই মোটামুটি সুস্থ, চুপচাপ হয়ে গেছেন। 5 দিন আমরা 4র্থ দিনেই বাড়ির লোককে বললাম আপনার বাবা ভালো আছে, ছেলেকে বললাম নিয়ে যান। ছেলে বলল যে কাজের খুব প্রেশারে আছি, ডাক্তারবাবু কিছু মনে করবেন না, কালকে নিয়ে আসবো, মানে 5ম দিন ওরা আসবে। 5ম দিন সকালবেলাও বাড়ি থেকে কেউ আসেনি, 2 দিন ধরে কেউ আসিও নি। তো আমরা বুঝতে পারছি হয়তো অনেক সময় হয়তো বাড়িতে এতটাই জ্বালাতন করে আসে, বাড়ির লোক সেই ভয়টা পায়, নিয়ে গেলে আবার যদি ওরকম করে বাড়ির লোক কিন্তু আসতে চায় না। তখন আমরা বাড়িতে ফোন করে বললাম যদি আপনার বাবাকে না নিয়ে যান তাহলে পারে কিন্তু আপনার বাবাকে আমরা নিচে বেডে শুয়ে দেবো, আপনারা এসে নিয়ে যাবেন। তখন ছেলেটি বলল যে না না ওরকম কোনো ব্যাপার না, আমি আগামীকাল সকালবেলায় 10টার মধ্যে গিয়ে ভিজিটিং আওয়ার্সে বাবাকে নিয়ে চলে আসবো, ছুটি করিয়ে। ভালো কথা। কিন্তু আগামী দিন যখন ছেলে আসলো তখন বাবা মারা গেছেন। এবার মারা গেছেন 5ম দিন রাতে কিভাবে সেটা বলি। আমরা মানে প্রত্যেকদিন রাতের বেলা 2 দিন ধরে তো ওনাকে ডাক্তার যেহেতু উনি ভালো দেখে ঘুমের ওষুধ বা ইঞ্জেকশন দেয়নি, আমরা একটা কৌতূহল করতাম, সবাই বলতাম দেখবি আজকে রাতেও চিল্লাবে। তো আরো যারা থাকতো তারা বলতো যে না উনি ভালো হয়ে গেছেন, ওনার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছিল শরীরে যেটা উনি প্রকাশ করতে পারছিলেন না, এখন ঠিক আছে। কিন্তু যেদিনকে উনি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন সেদিনকে আমাদের সবাইকে উনি ডাকেন এক এক করে। আমরা আমরা ওনার সামনে যাই, তখন উনি আমাদেরকে বললেন আমাকে যে বলেছিল না 1 মাস পর নিয়ে যাবে, সে আমাকে নিয়ে যেতে এসে দাঁড়িয়ে আছে, আজকে রাতে আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তবে একটা কষ্ট রয়ে গেল, যাবার আগে আমি আমার বউটাকে, আমার নাতনিটাকে, ছেলেটাকে, বৌমাকে কাউকেই পেলাম না। 2 দিন ধরে ওরা আর আসলো না আমার কাছে, বলছে আর উনি না হাউ হাউ করে কাঁদছে। আমরা তখন বললাম না না আপনার বউ কথা বলেছে তো, আপনার বৌমা আপনার নাতি সবাই কথা বলেছে, বললো তো কালকে সকালে 10টার সময় এসে আপনাকে নিয়ে যাবে। আপনি কোথায় যাবেন, কে নিয়ে যাবে, আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি যাবেন আপনার বাড়িতে। তখন উনি বলছে না না তোমরা না বুঝতে পারছো না, ওরা এখানে ঘোরাঘুরি করছে, ওরা আমাকে বলেছে তো আমাকে ওরা নিয়ে যাবে, আমার বাড়ির লোক মিথ্যা কথা বলেছে, আমার 3 দিন ধরে জ্বর হয়নি, 1 মাস আগেই আমাকে ওরা ডেকে ফেলেছিল, 1 মাস আগে ওরা আমাকে বলেছে নিয়ে যাবে, 1 মাস হলে আজকে নিয়ে যাবে। তখন আমরা বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু শোন, ডাক্তারকে কল করতে, ডাক্তার বলল আমি তো বাড়ি চলে এসেছি, ওনাকে ঘুমের ওষুধ দিতে হবে না, তোমরা ওনার কাছে থেকো না, ওনার কাছে থাকলে উনি বক বক করবে আরো পেশেন্টের ঘুম নষ্ট করবে, তোমরা সব যে যার মতো কাজ বলে সরে যাও, সকালবেলা আসবে নিয়ে চলে যাবে। শুধু একটা হসপিটালে, এখান থেকে আমরা একটা জিনিস শুনবো, একটা হসপিটালে কিন্তু একটা ডক্টর বা আয়া বা নার্স তাদের কিন্তু একটা রুগীকে ট্রিটমেন্ট করিয়ে মানে সুস্থ করে বাড়ি ফেরানোর দায়িত্ব থাকে না, তাদের কিন্তু মাথায় অনেক চাপ থাকে, অনেক প্রেশার থাকে, তারা অনেক কিছু সহ্য করে যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। এখান থেকে দিদিভাই মানে আমাদের যে মানে আয়া মাসি যে ঘটনাটা বলেছে এখানে বোঝা যাচ্ছে যে ওনাদেরও কতটা টেনশন, কতটা কিছু পোয়াতে হয়েছে, জ্বালা যন্ত্রণা। তখন ডক্টরের কথা মতো সবাই ওখান থেকে সরে যায়। 4টের সময় আয়া মাসি বলছে যখন আমরা বাথরুমে যাই 3-4 জন, তখন আমাদের মধ্যে আরো যারা ছিল তখন বলল যে রাতের বেলা কিন্তু চিৎকার করেনি ওই কাকা, চলো তো একবার গিয়ে দেখি কাকা কি করছে, ঘুমাচ্ছে নাকি, সকালবেলা তো চলেই যাবে কাকাটা। আমরা যখন গেলাম তখন দেখলাম কাকার মুখের একটা ধার দিয়ে গ্যাছলা মতো উঠেছে, আমরা সবাই বুঝতে পারলাম কাকা মারা গেছে। মানে বাড়ির লোককে বললাম আপনারা মিথ্যা কথা বলেছেন যে
ওনার সাথে 3 দিন ধরে 4 দিন ধরে হচ্ছে, কিন্তু উনি মৃত্যুর আগে মিথ্যা কথা বলেনি। আপনারা মিথ্যা কথা বলেছেন যে অল্প দিন, ওনার সাথে অনেক দিন ধরে এইরকম হচ্ছে, অনেক দিন ধরে উনি ভুগছিলেন আর উনি মারা গেছেন। তো বাড়ির লোক তো কান্নায় ভেঙে পড়লেন। বাড়ির লোক বললেন যে আমরা বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি বাড়ির লোক যে ট্রিটমেন্ট করানোর জন্য এনেছিল, আমরা তো এগুলো বলতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি ওনার ডক্টরের ট্রিটমেন্টে কাজ হতো না। ওনার শরীরে অন্য কোনো জিনিস ঢুকেছিল। বলতো না যে এই আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এই আমি দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে, এই তো আমাকে বলেছে নিয়ে যাবে। 1 মাস যখন পূর্ণ হয়েছে, ওনার বউ, সেই কাকার বউ যখন কাঁদছে বলছে, হ্যাঁ এই আজকের ডেট থেকেই উনি শুরু করেছিলেন। ঠিক 1 মাস পূর্ণ হলো, উনি সত্যি জানি না কে এসেছিল ওনাকে নিয়ে গেল। তবে মৃত্যুর আগে উনি ওই 1 মাস শুধু বলতেন, আমার মামাকে দেখতে পাচ্ছি, ওনার মামা মারা গেছেন, আমার মামাকে দেখতে পাচ্ছি, আমার বৌদিকে দেখতে পাচ্ছি। পাড়ার অনেক লোক যারা মারা গেছে তাদেরকে উনি দেখতে পাচ্ছিলেন। বলছে ওরা আসছে, তো আমাকে বলেছে 1 মাস পর নিয়ে যাবে। আর ওদের সাথে না ওই পাড়ার ওরা, আমার মামা, বৌদি, সবাই আসছে, এসে না কি হাসছে ওরা আমাকে নিয়ে যাবে বলে। আর এই কথাটা দিয়ে আমি একটা কথা বলবো তোমাদের সবাইকে। এরকম প্রচুর আমাকে মানুষ পার্সোনালি বলে, দিদি ভাই আমি রাতের বেলা মরা মানুষের স্বপ্ন দেখি। মরা মানুষের স্বপ্নতে আমাকে এসে তারা বলে, কিরে কেমন আছিস, আমাদের কথা মনে পড়ে না, আমাদেরকে ছেড়ে আছিস, আমার সাথে যাবি? তো এরকমও আমি ঘটনা তোমাদের বলেছি, শুনেছি। বাড়ির লোক বলেছে যে সে মৃত্যুর আগে বাড়ির লোককে বলতো যে এরকম সে কথা দিয়ে ফেলেছিল। মানে খুব পরিচয়, তার মা এসে বলেছিল যে কিরে বাবা তুই একা একা আছিস, শরীরটা কি হয়ে গেছে, ঠিক মতো খাবার দাবারও খাস না, তুই আমার সাথে যাবি? সে বলে দিয়েছিল হ্যাঁ আমি যাব। তাকে কিন্তু তার মা ঠিক নিয়ে গেছে। আবার এরকমও আমি কেস পেয়েছিলাম ক্লায়েন্টের, তোমাদের শুনিয়েও ছিলাম, যে এসে বলতো, তার বাবা এসে বলতো যে ছেলেকে, কিরে তুই একা একা কাঁদিস আমার জন্য, মনে পড়ে আমার কথা, তুই আমার সাথে চল, যাবি? চ বাবা চ, আমি তোর জন্য একা একা ভালো লাগে না, ঘুরে বেড়াচ্ছি, তুই চল। অনেকদিন বলার পর ছেলে তার বন্ধুর কাছে যখন কথাটা বলেছিল, তার বন্ধু বলেছিল তোর বাবাকে বলবি তুমি এখান দিয়ে চলে যাও, তুমি তো মারা গেছো, তুমি কেন আমাকে এসে জ্বালাচ্ছ, আমি ভালো আছি, আমি তোমার সাথে যাব না। তো এই কথাটা সে বলেছিল, আমি আমার বাবাকে এরকম করে বলতে পারবো না, আমার বাবা 1 বছর হয়েছে, কত হয়েছেন, আমি আমার বাবার জন্য কাঁদি, আমার বাবার কথা মনে পড়ে। তখন সেই বন্ধুটা বলেছিল, ব্রাহ্মণ ঘরের ছেলে, যে তুই বলবি, যদি বলিস যাবো, তাহলে কিন্তু সে নিয়ে যাবে। আর এটা বাস্তব। এই ঘটনাটা দিয়ে তোমরাও এই শিক্ষাটা নিয়ে রাখো, যদি কারোর সাথে এরকম হয়, কোনো মৃত মানুষ, বাবা হোক, মা হোক, আত্মীয় পরিজন বা পাড়া পড়শি যেই হোক, যদি স্বপ্নে দেখে, তোমাকে যদি স্বপ্নে ডাকে, কখনো বলবে না যে আমি যাব। যদি বলে দাও যাবে, তাহলে ও যেরম ভাবেই হোক, সে তোমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে হোক, জলে ডুবিয়ে মেরে হোক, ইলেকট্রিক শর্টে হোক, বা অস্বাভাবিক ভাবেই হোক, তোমাকে নিয়ে যাবেই। কারণ সে একা ঘুরছে, সে দল ভারী করবে। আর যদি তুমি বলো যে না আমি যাবো না, তোমার এটা জায়গা না, যাও এখান থেকে, আমাকে জ্বালিও না, দেখবে সে তারপর থেকে আর আসবে না। সেই ভাইটার বাবা তাকে দিনের পর দিন বলতো যেতে। ওর বন্ধুটা যখন তাকে বলেছিল তোর বাবাকে বলবি, সে যখন তার বাবাকে বলেছিল, না বাবা আমি তোমার সাথে যাব না, বাবা আমি ভালো আছি, তুমি চাও না বাবা আমি এখানে বন্ধু বান্ধব সবার সাথে ভালো থাকি, মাকে নিয়ে তুমি আমাকে আর জ্বালাবে না। তারপর থেকে তার বাবা কিন্তু আর কোনোদিন স্বপ্নে এসে তাকে বলেনি যাওয়ার জন্য। এই জিনিসটা ভালো করে মাথায় রাখো। কোনো মৃত মানুষ যদি স্বপ্নে বলে যেতে, কখনো হাত বাড়িয়ে দেবে না বা বলবে না আমি যাব। ঠিক আছে? তো চলো এবার আমরা কমেন্ট করবো। আমাদের প্রথম কমেন্ট করেছে মুনমুন মাহাতো, তারপর প্রদীপ দাস, তারপরে কৃষ্ণা মুখার্জি দিদি ভাই, পাপ্পু দে, তারপর কমেন্ট করেছে রুমিতা ঘোষ। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো, একদম সঠিক বলেছে, সুভাষিস ভট্টাচারিয়া। দাদা ভাই বলেছেন
৩,৮০০ একদম ঠিক। তার জন্য আমি একটুখানি সেলিব্রেশন করব, কারণ আমি বলেছিলাম আজকেও কিন্তু থাকবে প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন কিন্তু আমি লিখে দেবো, প্রশ্ন মুখে আমি করব না, তাহলেই বুঝতে পারবো তোমরা কারা কারা ওয়াচ করছো ঠিক মতো। আচ্ছা, তারপর রুমিতা ঘোষ তারপর কমেন্ট করেছো শিলা ঘোষ। শিলা ঘোষ বলেছেন ৩,৮০০, তার জন্য আনন্দ আমরা করব, ঠিক একদম সঠিক। আচ্ছা, তারপর কমেন্ট করেছো রমিতা ঘোষ, তারপর সন্ধ্যা মন্ডল দিদি ভাই। শুভজিৎ বলেছো হোটেলের নাম কি, হোয়াটসঅ্যাপ করতে হবে, এখানে বলা যাবে না। আচ্ছা, ও হ্যাঁ, সরি, হোটেলের নাম দাদাভাই বলেননি, আমি বলতে পারবো না, সরি। তারপর আমাদের পাপ্পু দে ভাই বলেছে হোটেল রেন্ট ছিল ৩,৮০০। পাপ্পু ভাই একদম ঠিক বলেছো তুমি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের জাসমিন কালাম কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো স্বপ্না মিনি কিচেন, তারপরে স্বপন রাউত, তারপর কমেন্ট করেছো পূজা দাস। আচ্ছা, তারপর সন্ধ্যা মন্ডল দিদি ভাই, মণিদীপা ব্যানার্জি বলেছে ৩,৮০০, মণিদীপার জন্য হবে হাততালি, একদম সঠিক মণিদীপা, তুমি ঠিক বলেছো। আচ্ছা, তারপরে দেবাশিস চক্রবর্তী বলেছো কি খবর সুন্দরী। আচ্ছা, ভালো আছি দাদা ভাই। টুকু সাবারওয়াল বলেছো গুড নাইট। আচ্ছা, তারপর রূপা দে, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, তারপরে নীলিমা সিংহ, টুকু সাবারওয়াল, তারপর কমেন্ট করেছো, আর তারপর কমেন্ট করেছো দীপক হাজরা, এসব ফালতু কথা। আচ্ছা, ধন্যবাদ তার জন্য আপনাকে, যে আপনি এতটা সময় দিয়ে দেখেছেন আর সুন্দর একটা কমেন্ট করেছেন। ফালতু কথা যখন, তাহলে নেক্সট টাইম একদম আর আসবেন না শুনতে, ঠিক আছে। আর যদি আপনার মজা লাগে তাহলে আপনি মজা করে শুনতেই পারেন। তারপর আমাদের গেমার শুভ বলেছে দিদি ভাই কেমন আছো বলো, তোমার সঙ্গে অনেক দিন কথা হয় না, আসলে মেয়েকে নিয়ে টাইম চলে যায়, আমি জানি তো, আমি ছোট্ট পুচকে আমি দেখে এসছি, অনেকদিন পর আজকে এলাম ঘটনা শুনতে, দারুণ ঘটনা। তা বৃষ্টির দিনে এইরকম ঘটনা কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও। ভাই কেমন আছো বৃষ্টিতে বলো, ওইদিকে তো বৃষ্টি হলে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, আমি তো তোমার বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমাদের এখানে জল টল জমে গেছে পুরো। সুদীপ্ত ব্যানার্জি, তারপর রীতা দে, তারপর স্বপ্না বাজাল দিদি ভাই, ববিতা কমেন্ট করেছো অনেকদিন পর, কেমন আছো ববিতা বলো। পাপ্পু দে ভাই, তারপর কৌশিকী ঘোষ, সুদীপ সুদীপ্ত জানা, না সুদীপ্ত, হ্যাঁ সুদীপ্ত ঝা, সুদীপ্ত ঝা কমেন্ট করেছো, সরি সুতপা ঝা, ভুল বলছি, হ্যাঁ। তারপর কমেন্ট করেছো লিপিকা হাউলি, আচ্ছা অনেকদিন পর লিপিকা বোন। তারপর কমেন্ট করেছো দেবাশিস মিত্র, সোনা তোমার আজকের ঘটনা খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। তারপর রূপা বলেছো ৩,৮০০ একটা হোটেল রুম রেন্ট, একদম রূপার জন্য হবে হাততালি। রূপা খুব ভালো লাগলো, আমরা নতুন রকম করে একটু প্রেজেন্টেশন করব আজকেও, কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন মানে যেটা প্রশ্ন সেটা লিখে দেবো, ঠিক আছে, দেখি কে কে সঠিকভাবে পড়তে পারো, কে কে মন দিয়ে শুনেছো। রুমিতা ঘোষ, তারপরে আমাদের মিম বাংলাদেশ থেকে গঙ্গা বৈরাগী, শ্রেয়াস ভাই, তারপরে সুপর্ণা কমেন্ট করেছো, কিষাণু মান্না, তারপর ফুলেশ্বরী চক্রবর্তী, আর তারপরে কমেন্ট করেছো ভারতী দত্ত। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো আমাদের জলি হাজরা দিদি ভাই, তারপরে ঋষিতা মালাকার, শম্পা মিনি কিচেন, প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো। আচ্ছা, আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি একদম সঠিক বলেছো, ৩,৮০০ টাকার রুমটি নিয়েছিলেন দাদা ভাই, একদম সঠিক। সন্ধ্যা মন্ডল, তারপর কমেন্ট করেছো রিনা চক্রবর্তী, দীপঙ্কর হাজরা, কি মানুষই অরিজিনাল ভূত, হ্যাঁ মানুষই তো ভূত, একদম ঠিক, মানুষ মারা গিয়েই তো মানুষ আত্মা হয়, আমরা সেটা ভয়ে ভূত বলি। আর সত্যি কথা বলতে অন্য দিক দিয়ে দেখতে গেলে মানুষের থেকে বড় ভূত দুনিয়ায় নেই। আচ্ছা, তারপরে সুপর্ণা, তারপর সোমা দাস পরিবার থেকে মৌয়া পল। আচ্ছা, সরি, তারপর কমেন্ট করেছো দেখি কে,
মণিদীপা ব্যানার্জি, তারপরে আমাদের সুপর্ণা দাস কমেন্ট করেছো, সুমনা ভট্টাচারিয়া আমাদের বলেছে ৩,৮০০, উত্তরটা একদম ঠিক, তার জন্য আমরা হাততালি দেবো। আচ্ছা, আমার সাথে তোমরা দিচ্ছ তো, তোমরাও দেবে। যাদের যাদের নাম বলছি, যারা যারা সঠিক উত্তর দিয়েছো তারাও কিন্তু আমার সাথে তোমরাও আনন্দ করবে। তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে ডালি দেবনাথ, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস, তারপর একদম শেষে সন্তুর দুনিয়া কমেন্ট করেছো। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। অবশ্যই তোমাদের চেষ্টা করব ঘটনা দেওয়ার। আর যদি আমি যে জায়গায় যাব একজন দিদি ভাইয়ের বাড়িতে, উনি আমার নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, তার বাড়িতেই যাব কাজের জন্য। প্রায় ৫-৬ মাস ধরে ওনার সাথে কথা হচ্ছে, সময়ের জন্য কারোরই হয়ে উঠছিল না। গেলে হয়তো যদি খুব টায়ার্ড হয়ে যাই, বুঝতেই পারছো কন্টিনিউ যা কাজ চলছে সবই মায়ের ইচ্ছা যে ভালো আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তোমরা অনেক কামনা করো। যদি ঘটনা না দিতে পারি তাহলে ওইখানের পুরো ঘটনাটাই তোমাদের আমি রাতেবেলা দিয়ে দেবো, যে ওখানে আমি কি কাজ করছি, কিভাবে যাচ্ছি, সবটাই একটা ছোট্ট ব্লগের দ্বারা তোমাদের শেয়ার করব। যদি তোমরা সেটা অনুমতি দাও, যদি বলো দিদিভাই হ্যাঁ তুমি যাবা থেকে ওই বাড়িতে কাজ থেকে তুমি সেই জিনিসগুলো শেয়ার করো, তাহলে পরে অবশ্যই আমি দিয়ে দেবো। আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু।